ভবিষ্যৎ কি? এখনো নেশা ছাড়তে পারেনি। ভালো হওয়ার নাম গন্ধ তো বহু দূরে। ইলমা চায়ের ফ্লাক্স নিয়ে লিভিং রুমে আসে। ইজাজ তখন রুম থেকে বেরোয়। ইলমাকে দেখে বলে, গুড ইভিনিং বনু। শুভ সন্ধ্যা। কথাটা বলে ইজাজকে এক কাপ চা ঢেলে দেয় ইলমা। ইনান শেখ এসে চেয়ার টেনে বসেন। তারেক মাহমুদ চা পান করছেন। ঈশিতা এসে বলে, আদনান এখনো ফিরেনি, ফোন বন্ধ। দেখো নেশা করে কোথায় টাল হয়ে পড়ে আছে। কণ্ঠস্বরে বিরক্ত সুস্পষ্ট। ইনান শেখ কোনো প্রতিক্রিয়া দেখাননি। আদনানকে এমনিতেই তার পছন্দ না। ভদ্রতার রেশ মাত্র নেই ছেলেটার মাঝে। এমনিতে নিজের ক্লায়েন্ট আর বউ দুটোই কন্ট্রোল করতে হিমশিম খান। সেখানে আদনানের ব্যাপারে নিয়ে মাথা ঘামিয়ে পাগল হতে চান না তিনি। তাদের কথার মাঝে তারেক মাহমুদের ফোন বেজে ওঠে। ফাতিহা ভিডিও কল দিয়েছে। তারেক মাহমুদ রিসিভ করতে ফরিদা পারভিনের মুখ ভেসে ওঠে। তারেক মাহমুদ মাকে সালাম দিয়ে তৃপ্তির কথা জিজ্ঞেস করেন। তাদের কিছুক্ষণ খোশ গল্প হয়। ঈশিতা সেখান থেকে উঠে এসে আদনানের বন্ধু নির্মাণকে কল দেয়। কল বাজলেও কেউ কল তোলে না। ঈশিতা বিরক্ত হয় নির্মাণের কাজে। সেজানের ফোনে ট্রাই করলে সেটা বন্ধ বলে। পুনরায় নির্মাণের ফোনে কল দিলে রিসিভ হয়। ঈশিতাকে সালাম দিয়ে সালামের জবাব দিয়ে জিজ্ঞেস করেন, আদনান কোথায়? আন্টি, আদনান আমাদের বাসায়। আম্মু অনেকদিন ধরে বলেছিল এসে ঘুরে যেতে, হুট করেই এসেছে। চলে যাবে 1-2 দিনের মাঝেই। সত্যি তো? আপনি কথা বলবেন ওর সাথে? দাও। নির্মাণ ফোনটা আদনানকে দেয়। আদনান সাধারণ ভঙ্গিতে হ্যালো বলে। ঈশিতা জবাব দেয়, ফোন বন্ধ কেন? চার্জ নেই। বাসায় চলে এসো। এত তাড়া কিসের? আর তো 13টা দিন, এরপর এমনিতেও বাসা ছেড়ে চলে আসবো। যখন কাটটা তখন। আমাকে ছাড়া থাকার অভ্যেস করে নাও। করব, সমস্যা নেই। খাবার খেয়েছো? তুমি? বাসায় চলে এসো। যাব সময় হলে। ঈশিতা আর কিছু বলেনি। আদনান কল কেটে দেয়। ফোনটা নির্মাণের দিকে এগিয়ে দিয়ে বলে, সব নাটকবাজ। বাসায় থাকলে শান্তি দেয় না, চলে এসেছি তাতেও কল দিয়ে রাখে। মায়ের মন তো। ঋতুর শেষে ঝড়ের তাণ্ডব মূলত প্রাকৃতিক বৈরতা এবং ঋতু পরিবর্তনের সময়ের অস্থিরতার লক্ষণ হিসেবে ধরা যায়। এটি বাংলার সাংস্কৃতিক চেতনাকেও গভীরভাবে প্রথিত। আকাশের অবস্থা মেঘাচ্ছন্ন সকাল থেকে। এরই ভেতর খবর এসেছে ফাইজার মা মারা গেছেন, হুট করে মারা গেছেন। অবশ্য মৃত্যুর গ্যারান্টি নেই, কখন কার ডাক পড়ে। মানব জন্মে অত্যাবশ্যক এবং চরম সত্য হলো মৃত্যু। সমস্ত প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এটি মিথ্যে নয়। আপনি, আমি, আমরা সবাই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করব। মায়ের মৃত্যুর খবর পাওয়া মাত্রই ফাইজা কেঁদে কেটে অস্থির। তাদের গ্রামের বাড়ি চট্টগ্রাম। তার মাও সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। যেহেতু আত্মীয়, সেজন্য শেখ পরিবারের নিয়ম অনুযায়ী প্রথম দিন সবাই মৃত বাড়িতে যায়। সে অনুযায়ী সকাল থেকে ব্যাগ গোছাচ্ছে ফাইজা। ঈশিতা, তারেক মাহমুদও যাবেন। ফরিদা পারভিন এত দূর জার্নিতে অসুবিধা হবে, সেজন্য তিনি যাবেন না। এমনি তো তৃপ্তি ইলমার সামনে পরীক্ষা। এখন চট্টগ্রাম গেলে কমপক্ষে 4 থেকে 5 দিন সময় নষ্ট হবে। তৃপ্তি যেতে পারবে, বাট যেতে পারলেও ইলমাকে নিতে রাজি না ফাইজা। এই নিয়েও ইনান শেখের সাথে ঝগড়া হয়েছে দুদণ্ড। ফরিদা পারভিন তৃপ্তি ফাতিহার বাসায় এখন চাইলেও আসবে না। আগামীকালকে পাত্রে দেখতে যাবে। এদিকে ইলমাকে এক ছেড়ে যেতে রাজি না ইনান শেখ। আদনানের কোনো খোঁজ খবর নেই, সেজন্য সেসব নিয়ে ভাবছে না কেউই। ফাইজা ইজাজের ব্যাগ গুছিয়ে নিজের বোরখা গায়ে জড়ায়। ইনান শেখ চিন্তিত ভঙ্গিতে লিভিং রুমে আসেন। ফোন হাতে ফরিদা পারভিনকে কল দেয়। রিসিভ হতেই বলে, আমা বিকেলে চলে এসো, ইলমা একা থাকতে পারবে না। আচ্ছা। ইনান শেখ দীর্ঘশ্বাস ছেড়ে ইলমাকে ডাকে। বাবার ডাক পেয়ে ইলমা আসে। ফাইজা তখন লিভিং রুমে এসেছে। ইলমাকে দেখে বিরক্ত হয় ফাইজা, তবে মুখে প্রকাশ করে না। তারেক মাহমুদ এবং ঈশিতা এসেছে তৈরি হয়ে। ইনান শেখ ইলমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, সাবধানে থেকো, বিকেলে তোমার দাদি চলে আসবে। থাকতে পারবো, সমস্যা নেই। কণ্ঠস্বর খাদে নামিয়ে জবাব দেয় ইলমা।
ইলমাকে কিছু টাকা দিয়ে ইনান শেখ সহ বাকিরা বেরিয়ে যায়। তাদের বিদায় দিয়ে ইলমা দরজা লক করে দেয়। কিচেনে গিয়ে ভেজানো মাংস রান্না বসায়। ভাত কুকারে বসিয়েছিল ঈশিতা। তরকারি রান্নার আগেই ছুটতে হচ্ছে, যেহেতু রাতে ফরিদা পারবেন এবং তৃপ্তি আসবে, সেভাবে রান্না করে ইলমা। কিছুটা সুস্থ অনুভব করে আদনান, সেজন্য ঠিক করে আজকে বাসায় চলে যাবে। এমনিতেও গতকাল থেকে এখন অবধি নিজের ফোন বন্ধ হয়ে রেখেছে। ভেবেছিল 2-3 দিন থাকবে নির্মাণদের বাসায়, সেটা সম্ভব না। এখানে তার মন টিকছে না তেমন। বাসায় গিয়েই একটা ঘুম দেবে। লাঞ্চ করে রেডি হয় আদনান। 2:30টার দিকে সবাইকে বিদায় জানিয়ে বাইরে আসে আদনান। আকাশের অবস্থা খুব খারাপ। কিছুক্ষণের মধ্যেই যেন সব তছনছ করে দিবে ঝড়ের তাণ্ডবে। আদনান ক্ষিপ্ত কালো অম্বরে দৃষ্টি মেলে। সে বাসায় গিয়ে পৌঁছাতে পারবে কিনা শিওর না। রিক্সা ধরে বাসার উদ্দেশ্যে রওনা হয় সে, কিন্তু অর্ধেক পথ আসতেই তুমুল বেগে বাতাসের সাথে ঝুপঝাপ করে বৃষ্টি শুরু হয়। আদনান আকাশের দিকে তাকায়। এই বৃষ্টি কয়েকদিনের জন্য কে জানে। চারপাশ অন্ধকার প্রায়। এখন কি বিকেলে নাকি রাত বোঝা মুশকিল। সমস্যা হয় একত্রে। আদনান বাসায় কাছাকাছি আসতেই তার রিক্সা আটকে ধরে 2টো মাইক্রো। আদনান কী ভেবে রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে সামনে এগোয়। আর একটু সামনেই তাদের বাসা। প্রায় 8-9 জনের মতো ছেলেপেলে আদনানকে ঘিরে ধরে। তাদের এক একজনের চাহনি একটু অন্যরকম। আদনান বুঝে এরা আবরণের লোক, সেজন্য না ঘাবড়ে জিজ্ঞেস করে, কি চাই? তখন একজন বলে, বৃষ্টিময় রাত, অন্ধকারে মেঘলা চারপাশ, খেকশিয়ালরা ধরছে একটা পোষা বিড়াল। তোর বাপ বিড়াল, তুই বিড়ালের বাচ্চা মোরগ। আদনান হলো সিংহ। আদনানের এরকম কথায় ছেলেটি তার মাথা দিয়ে আদনানের কপালে বাড়ি মারে। বৃষ্টির পানিতে ভেজা শরীর, চুলের পানি নাকের কপাট বেয়ে সরু হয়ে গজাচ্ছে। আদনান সবার দিকে আর চোখে তাকায়। পকেটে হাত দিয়ে একটা ছুরি আলগোছে বের করে। একটা ছেলের গলা কণ্ঠনালী চেপে ধরে ঘাড় বরাবর ছুরি বসিয়ে দেয়। খুব দ্রুত হয়, বাকিরা হতভম্ব হয়ে যায়। বাকি 4টা ছেলে আদনানকে ঘিরে ধরে। কেউ লাথি, কেউ ঘুষি দেয়। আদনান ছুরি দিয়ে কয়েকজনকে আঘাত করে, তবে সে প্রচুর মার খেয়েছে। নাক মুখ রক্তে সিক্ত। তখন একটা ছেলে আকস্মিক একটা ছুরি আদনানের হাতে গভীরভাবে বসিয়ে দেয়। সাথে সাথে গলগলিয়ে রক্ত বের হতে থাকে হাত থেকে। হাতের যন্ত্রণায় দিক বিদিক শূন্য হয়ে পড়ে আদনান। সর্বশক্তি প্রয়োগ করে ছুরিটা টেনে বের করে। বৃষ্টির পানিতে ধুয়ে যায় সেই ছুরির টকটকে লাল রক্ত। ছেলেগুলো নিজেদের নিয়ে পালিয়ে যেতে ব্যস্ত। আদনান হাত চেপে ধরে এগোয় সামনে। গতকাল মার খেয়ে অবস্থা খারাপ হয়েছিল। ওষুধ খেয়ে যাই ব্যথা কমিয়েছে। এখন তো 3 ডাবল। পুরো শরীর যেন কেউ বিষ ঠেলে দিয়েছে। বৃষ্টির পানিতে ভিজে এবার না জ্বর চলে আসে। বিভিন্ন ভাবনা মাথায় আসছে আদনানের। কোনো রকম বাসায় এসে কলিং বেল চাপে আদনান। কয়েকবার কলিং বেল চাপতে এলমে এগিয়ে আসে। দরজায় হোল দিয়ে বাইরে দেখে। ভেবেছিল দাদি আর তৃপ্তি এসেছে, কিন্তু সম্পূর্ণ উল্টো ব্যাপার। আদনান এসেছে। ইলমা দরজা খুলতে আদনান দাঁতে দাঁত চেপে বলে, হাতে কি গজব পড়েছে? দরজা খুলতে এত সময় লাগে? মুখ সামলে কথা বলো, চুপ, তোর মুখ তুই সামলে রাখ। বজ্জাত। কথাটা বলে ভেজা শরীর নিয়ে আদনান সোফায় বসে। ইলমা দরজা লাগিয়ে নজর দিতে দেখে ফ্লোরে লাল রঙের কিছু। হতভম্ব হয়ে আদনানের দিকে তাকায় এলমা। ডান হাত রক্তে টইটম্বর, গোলাপি ঠোঁট এবং ফর্সা গাল কালো হয়ে আছে। আদনানের অবস্থা দেখে এলমা ভয় পায়। কাপা কাপা স্বরে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? আদনান হাত চেপে রেখে জবাব দেয়, একটা ওড়না আনতো, রক্ত ঝরছে। ইলমা মাথা নাড়ায়। কোথা থেকে ওড়না আনবে? এদিক সেদিক ঘুরে পুরানো ওড়না পায় না। সেজন্য নিজের রুমে গিয়ে কাবার থেকে কালো রঙের একটা ওড়না নিয়ে আসে। হাত অসম্ভব কাঁপছে তার। এমনিতে চারপাশে যা বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে বাজ পড়ছে। ভাগ্যিস বাসায় আইপিএস আছে, না হলে তো কাজ ছাড়ত। আদনানের হাতে বোধ হয়েছে শার্টের বোতাম খুলবে। ইলমা ওড়না এগিয়ে দিলে আদনান চোখ মেলে তাকায়। খুবই শীতল কণ্ঠে বলে, হেল্প কর। কি? আমার শার্টের বোতামগুলো খুলে দে। কি? চোখ বের করে বলে ইলমা। আদনান বিরক্ত হয়, জবাব দেয়, হাতে শক্তি নেই বোতাম খোলার, থাকলে তোকে বলতাম না। ইলমার মায়া হয়। এমনিতে আদনানের অবস্থা দেখে তার খারাপ লাগছে। বাসায় কেউ নেই যে হেল্প করবে। এখন তার ভরসায় আছে বেচারা। ইলমা মৌনতা কাটিয়ে বলে, তুমি চোখ বন্ধ করে রাখবে। চোখ খোলা থাকলে সমস্যা কি? আরে লজ্জা লাগে। ঢং ছাড়, হেল্প করবি না বল। ইলমা কাঁচু মাচু হয়ে দাঁড়ায়।
আদনান ভেজা শরীর নিয়ে উঠে দাঁড়ায়। ইলমা এগিয়ে গিয়ে শার্টের বোতামগুলো খুলে দেয়। শার্টের অবস্থা খারাপ, সেই সাথে হাতটা যে রক্ত মেখে লাল হয়ে আছে। ইলমা চোখ মুখ খিচে রেখে আদনানের আঘাতের জায়গায় ওড়না শক্ত করে বেঁধে দেয়। আদনান চোখ বন্ধ করে ব্যথা গিলে নেয়। ইলমা আওড়ায়, এত ব্যথা কিভাবে সহ্য করছো? এসব কি করে হয়েছে? পরে বলবো, বাকিরা কোথায়? ওই ইজাজের নানু মারা গেছে, সবে চট্টগ্রাম গেছে। তোকে নেয়নি? হতভম্ব হয়ে জিজ্ঞেস করে আদনান। ইলমা জবাব দেয় না। আদনান আর কিছু বলেনি, উঠে রুমে চলে আসে। ওয়াশরুমে ঢুকে হাত না ভিজিয়ে শাওয়ার নেয়। কোনো রকম চেঞ্জ করে বাইরে এসে রক্ত ঝরছে না বোধ হয়। আদনান ভেজা চুল নিয়ে খাটের ওপর বসে, বাঁ হাতে তোয়ালে নিয়ে মাথায় রাখে। ধীরে ধীরে চুলগুলো মুছতে থাকে। তখন তার দরজায় কড়া নাড়ে ইলমা। আদনান খুব আস্তে বলে, আয়। ইলমা হাতে একটা মগ নিয়ে এগিয়ে আসে। আদনানের দিকে তাকায়, জবাব দেয়, ঠোঁটে মলম লাগাওনি? বেশি কেটেছে? মনে হয়। হাতটা ড্রেসিং করে দিস। চাটা পান করো, ভালো লাগবে। টেবিলে রাখ। ইলমা চায়ের মগ টেবিলের উপর রাখে। আদনান আদেশ করে, ওয়ার্ড্রোবের প্রথম থাকে ফার্স্ট এইড বক্স আছে, নিয়ে আয়। আদনানের কথা মতো ইলমা ফার্স্ট এড বক্স নিয়ে আসে। ওনার বাঁধন খুলে দেয়। খুব সাবধানে যত্নের সাথে কাটা জায়গায় ড্রেসিং করিয়ে মলম লাগিয়ে দেয়। আদনান পুরোটা সময় ইলমার কাজ দেখছিল। ইলমাকে দিয়ে বা হাতে মলম ঢলিয়ে নেয় আদনান। কিছুক্ষণের ভেতর হাতের জ্বলুনি শুরু হয়। একটু পর ব্যথা ছেড়ে দিবে। শরীরে অসম্ভব ব্যথা হয়ে আছে। ইলমা চায়ের মগ এগিয়ে দিয়ে বলে, ভাত আনবো? না, যতটুকু করেছিস অনেক কিছু। ইলমা জবাব দেয় না। আদনান চাটা শেষ করে খাটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে। মাথায় অসম্ভব যন্ত্রণা হচ্ছে। তখন ইলমা বলে, ঔষধ খাওনি? রাতে খাবো। এখন খেয়ে ঘুমাও। দাদি, তৃপ্তি আসবে না? ইলমা ঘড়িতে সময় দেখে। সন্ধ্যা 7টা বেজে গেছে। এখনো বৃষ্টি থামার নাম গন্ধ নেই। হয়তো আসবে না। ইলমা জবাব দেয়, আজকে আসবে বলে মনে হয় না। কবে কখন আসবে আমাকে বলিস। হয়তো আগামীকাল আসবে। তাহলে আমি আগামীকাল সকালে চলে যাব। ও মা, কেন? বাসায় কেউ নেই, আমি হুটহাট না জেনে ফিরেছি। লোকে জানলে তোকে নিয়ে বাজে ধারণা পোষণ করবে। ওরা আসলে আমায় মেসেজ দিয়ে বলিস রাতে ফিরবো। বাসা তো তোমাদেরও। আদনান জবাব দেয় না। ইলমা পুনরায় বলে, নাস্তা দিয়ে যাই, খেয়ে নিও ওষুধ। এত ভাবতে হবে না। আরে তোমার হাতের অবস্থা দেখো, মনে হচ্ছে জ্বরও আসবে। তুই এত ব্যাকুল হচ্ছিস কেন? কাটা হাত আর সামান্য একটু জ্বরই তো হবে। এরকম কিছু না। কণ্ঠস্বর খাতে নামিয়ে জবাব দেয় ইলমা। আদনান কিছু বলে না। ইলমা নিজের ওড়না হাতে রুমে আসে। আদনান ইলমা যাওয়ার দিকে তাকে মুচকিয়ে হাসে। এক হাত কপালে দিয়ে দেখে অসম্ভব গরম হয়ে আছে। অসময় জ্বর আসলে প্রেমিক নারী সেবা করবে তো, নাকি লজ্জায় দূরে দূরে থাকবে? ইলমা তখনকার বলা কথা ভেবে আদনান হাসে। চোখ বন্ধ করে রাখবে। আমার লজ্জা লাগে। রুমে আসতে ইলমা দেখে তৃপ্তির অনেকগুলো মিসড কল। সেজন্য ইলমা নিজে কল ব্যাক করে। রিসিভ হতে তৃপ্তি জানায়, বৃষ্টির জন্য আসা হয়নি। 9টার দিকে বৃষ্টি থামলে চলে আসব আমি আর দাদি। সমস্যা নেই, এত কষ্ট করে আসতে হবে না, আমি থাকতে পারবো। আরে না, কি বলিস? একটা কয়েক ঘন্টারই তো ব্যাপার। চাচু জানলে খবর আছে। আমি বাবাকে কল দিচ্ছি। না, চলে আসব। আসতে হবে না, আমি এখন খাবার খেয়ে ঘুম দেব। দাদি কি বলে জানাচ্ছিস তোকে? ইলমা কল কাটে। এখন তৃপ্তি এবং দাদি আসলে ঝামেলা আরেকটা বাঁধবে। আদনানকে দেখলে যদি সন্দেহ করে। এই মুহূর্তে বাসা ছেড়ে আদনানে যাওয়ার মতো কোনো জায়গা নেই। এমনিতেই সে অসুস্থ। ইলমা বুঝতে পারছে না কি করবে। এখন আদনানকে এটা বললে বেচারাও চিন্তায় পড়ে যাবে। তার চেয়ে বৃষ্টি 10টার পর থামলেই হবে। আর আশা হবে না তাদের। এছাড়া কোনো উপায় নেই। এই আদনানেরও আসার সময় নেই। আজকেই কেন আসতে হলো? বৃষ্টিও বুঝে সময় বুঝেছে। এদিকে রাত 10:30 নাগাদ আকাশের গর্জন এবং ঝুপঝুপ বৃষ্টি কিছুটা থেমেছে। তবুও মাঝে মধ্যে ভয়ঙ্কর রকমের ডাক দেয় আকাশ। ইলমা পড়ার টেবিল ছেড়ে উঠেছে 10টায়। তৃপ্তিরা কল দিয়ে জানিয়েছে আজকে আর আসছে না, তবে আগামীকালকে বিকেল নাগাদ চলে আসবে। ইলমা স্বস্তির নিঃশ্বাস ফেলে আদনানের রুমের দিকে যায়। দরজা নক করলে কোনো সাড়া শব্দ পায় না। 7টার দিকে আদনান ঘুমিয়েছিল। ইলমা রুম থেকে বেরোনোর সময় লাইট অফ করে দিয়েছিল। হয়তো উঠেনি। ইলমা অনুমতির জন্য বসে থাকেনি। রুমে ঢুকে লাইট অন করে
নজরে আসে কম্বল গায়ে জড়িয়ে ঘুমন্ত আদনানকে। ঠোঁট ফুলে অসম্ভব লাল হয়ে আছে, চোখের পাতা বন্ধ, দেখে মনে হচ্ছে গভীর ঘুমে তলানো। গাল এখনো লাল হয়ে আছে, কাটা জায়গায় ওষুধ লাগায়নি হয়তো। এলমা এগিয়ে আসে, আদনানের নাম ধরে বার কয়েক ডাক দেয়, কিন্তু কোনো সাড়া শব্দ পায় না। এলমা কাঁপা কাঁপা হাতে আদনানের কপালে হাত রাখে, মুহূর্তে যেন তার ঠান্ডা হাত ছ্যাত করে উঠল। কপাল পুড়ে যাচ্ছে জ্বরে। এলমা হতভম্ব হয়ে যায়, আদনানকে ডেকে জাগিয়ে তোলে। ঘুমের মাঝে ডাকাডাকি আদনানের অপছন্দ। এলমার ডাকাডাকিতে চোখ মেলে তাকায়, সারা অঙ্গ পতঙ্গ ব্যথায় বিষিয়ে আছে। মুখটা তেতো মনে হলো। দাঁত মুখ খিচে এলমাকে বলে, ডাকছিস কেন? ভাত খাবে, এখনো ঔষধ খাইনি, জ্বর এসেছে তোমার। আমার যে জ্বর এসেছে তুই কি করে বুঝলি? আদনানের এমন প্রশ্নে এলমা বিরক্ত হয়, ধমকে বলে, চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে, বেশি প্যান প্যান করে খবর আছে, খাবার খেতে আসো। তোর কথা আমি কেন শুনবো? ঠিক আছে, না খেলে নাই। হেল্প কর, খিদে পেয়েছে। কথাটা বলে এলমা চলে আসার জন্য উদ্ধত হয়। আদনান পুনরায় ডাক দেয়। ইলমা পেছনে ঘুরে দাঁড়ায়, ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে। আদনানের কথায় ইলমা মেঝেতে দৃষ্টি রেখে ঠোঁট টিপে হাসে, তৎস্থ পায়ে এগিয়ে যায়। আদনান বা হাত এগিয়ে দিলে ইলমা সেটা আঁকড়ে ধরে। এলমার সাহায্য নিয়ে আদনান উঠে দাঁড়ায়, নিচ থেকে এলমার হাত সরিয়ে নেয়, চোখ মুখ খিচিয়ে বন্ধ করে। ভীষণ রকমের জ্বলনি হচ্ছে চোখে। আদনান কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। ইলমা আদনানকে দেখছে, বেচারার অবস্থা পুরো নাজেহাল, অসুস্থতা ভালোই ধরেছে। আদনান জিজ্ঞেস করে, দাদি আসেনি? আগামীকাল বিকেলে আসবে। ও, তাহলে সকালেই বাসা ছাড়তে হবে। তুমি অসুস্থ। চুপ, তুই এসব বুঝবি না। কেউ বেরোতে দেখলে উল্টাপাল্টা ভাববে। সকালে গেলে কেউ দেখবে না। খাবার খেতে আসো। তুই যা এখন। ইলমা চলে আসে, কিচেনে গিয়ে খাবারের প্লেট গ্লাস সব টেবিলে আনে। আদনানের জন্য ফ্রিজ থেকে লেবু নামিয়ে সেটা কাটে। জ্বরের মুখে লেবু উপকারী হবে। সব রেডি করতে দেখে আদনান ঝিমিয়ে ঝিমিয়ে আসে। হাত পা এবং মাথার ব্যথায় ভালো লাগছে না কিছু। ইলমা চেয়ার টেনে দিতেই আদনান বসে। হাত ধুয়ে নিতে ইলমা প্লেটে ভাত বেড়ে দেয়। আদনানের খেতে ইচ্ছা করছে না। এত বড় হয়েছে, তারপরে বাচ্চাদের মতো করে আবদার করতে মন চাইছে, খেতে ইচ্ছা করছে না। আদনান ইলমার দিকে একবার তাকায়, সে নিজের খাওয়ায় ব্যস্ত। আদনান খাবার মুখে তুলে জিজ্ঞেস করে, রান্না তুই করেছিস? হ্যাঁ, কেন ভালো হয়নি? বুঝতে পারছি না, সব তেতো লাগছে। খেয়ে নাও, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। আদনান কয়েক লোকমা খেয়ে পানি ঢেলে দেয়। ওষুধ খেয়ে ইলমাকে বলে, আমি পাশের রুমে আছি, কিছু প্রয়োজন হলে বলিস। তোমার নিজের সাহায্য দরকার, আমাকে কি করবে সাহায্য? মুখ বেশি চড়ে তোর, ভয় পেলে বলিস। না না, ইলমা ভয় পায়। কথার মাঝে জোরে বাজ পড়তেই ইলমা ভয়ে মৃদু চিৎকার করে ওঠে। আদনান বাঁকা হেসে বলে, বেশি চাপা মারবি না, আমি তো জানি তুই একটা ভিতর ডিম। কথাটা বলে আদনান রুমে চলে আসে। ইলমা টেবিল গুছিয়ে থালা প্লেট ধুয়ে নেয়, সব গুছিয়ে নিজের রুমে আসে। লাইট অফ করতেই সব নীরব হয়ে যায়। ইলমার গা ছমছম করে ওঠে। এত নিস্তব্ধ সব কিছু, তার উপর আকাশ গর্জন দিচ্ছে একটু পর পর। ইলমার কেন যেন ভয় লাগছে। ব্যালকনি দিয়ে শো শো করে বাতাস ঢুকছে রুমে। ইলমার দরজা লাগাতে মনে ছিল না। সন্ধ্যায় ব্যালকনিতে গিয়ে বৃষ্টির পানিতে হাত ভিজিয়েছিল, এরপর আর দরজা লাগায়নি। তড়িঘড়ি রুমের লাইট অন করে ব্যালকনির দরজা লাগায়। লাইট অফ না করে বিছানায় গা এলিয়ে দেয়। এপাশ ওপাশ করেও চোখে ঘুম নামাতে পারেনি। তার উপর কেমন ভয় ভয় করছে তার, আবার মন টানছে। আদনানের কি অবস্থা একটু দেখে আসা দরকার। তার অবস্থা খুবই শোচনীয়। অনেক চেষ্টা করেও ঘুম আসেনি চোখে। আর না রুমে মন টিকছে। শেষমেশ মনের চিন্তায় হেরে যায় সে। উঠে আদনানের রুমে দরজায় নক করে। দরজা খোলা দেখে ভেতরে যায় সে। আদনান এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। ইলমা আদনানের রুমে কিছুক্ষণ পায়চারি করে। একটা টুল টেনে বিছানার পাশে বসে। নজর যায় আদনানের পেশিবহুল পুরুষালী কাটা হাতে। টি শার্ট হাতের পেশিতে খাপ খেয়ে আছে। তার নিচে ছুরির কাটা লাল পিঁপড়ের মতো হনহন করছে। ঠোঁটে গালে কাটা। সেসবে যত্ন নিয়ে ওষুধ লাগানোর প্রয়োজন মনে করেনি আদনান। ইলমা টুলে বসে, বিছানায় মাথা রাখে। মুহূর্তে কেঁপে ওঠে ভয়ে। আকাশ গর্জে দিচ্ছে একের পর এক। থামার নাম গন্ধ নেই।
ইলমার চোখ লেগে আসতেই আদনানের গুংরানোর আওয়াজ কানে আসে। ধরপড়িয়ে মাথা তুলে বসে ইলমা। আদনানের হাত স্পর্শ করতে দেখে সেটা অসম্ভব গরম। কপাল চেক দিতে দেখে সেটা গরম হয়ে আছে। আদনানের মুখের দিকে তাকিয়ে ইলমার বেশ মায়া হয়। তারই তো জেঠুর ছেলে, মানে তাদের একই বংশের রক্ত। অন্যরকম একটা টান অবশ্যই আছে। ইলমা উঠে ওয়াশরুমে গিয়ে পানি আনে। খুঁজে সাদা কাপড়ের টুকরো বের করে সেটা দিয়ে আদনানের কপালে জলপট্টি দেয়। ইলমা বুঝতে পারছে না সে আদনানের জন্য এত কিছু কেন করছে। এই অসভ্য বেয়াদব ছেলেটার জন্য বিরক্তির, বিতৃষ্ণা আর ঘৃণা ছাড়া কিছুই নেই। তবুও আজকে তার অসুস্থতা দেখে বড্ড মায়া হয়েছে। সেটাকে পরোপকারিতা হিসেবে ধরে নিয়েছে ইলমা। কিছুক্ষণ জলপট্টি দেওয়ার পর ঘুমের ঝংকার চলে আসে। দেয়াল ঘড়িতে নজর দিতে দেখে রাত 2:30 বাজে। চারপাশ শুনশান, নিস্তব্ধ। আকাশের গর্জন এখনো কমেনি। ইলমা শুধু ভাবছে যদি আজকে আদনান না আসতো তাহলে সে কিভাবে থাকতো। এরকম বৃষ্টিতে তৃপ্তি দাদি আসতো না নিশ্চয়ই। সে কিভাবে একা থাকতো। এখন তো তাও একটু ভরসা আদনান, ভয়টা কম হচ্ছে। তখন কি করতো? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।